প্রতিদিনের মতোই স্কুলটিতে ছুটির ঘন্টা বেজেছিল। শিক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে লাইনেও দাঁড়িয়েছিল। স্কুল থেকে বের হয়ে তাদের যাওয়ার কথা ছিল বাসায়। বাইরে কারো বাবা, কারো মা কিংবা স্বজনরা অপেক্ষা করছিল। প্রতিদিনের মতো স্কুল শেষে খুশি খুশি মনে বাড়ি ফিরবে, কিন্তু তাদের অনেকেরই আর বাড়ি ফেরা হলো না। কেউ হয়তো আর কখনোই বাড়ি ফিরবে না, কেউ এখন মৃত্যুর সাথে লড়ছে হাসপাতালে। মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকার উত্তরা দিয়াবাড়ির আকাশ। যেখানে কিছুক্ষণ আগেও ছিল শিক্ষার্থীদের কলরব, সেখানে এখন শুধুই আর্তনাদ। এজন্য এক ভয়াবহ দুঃস্বপ্ন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ইতিহাসে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। 21শে জুলাই দুপুরে স্কুলটির একটি ভবনের উপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়লে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আহত ও দগ্ধ হয়েছে 1.5 শতাধিক, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। তবে ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতদের বেশিরভাগের অবস্থা ক্রিটিক্যাল বা গুরুতর বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। হাসপাতালের বার্ন ইউনিটগুলোতে স্বজনদের আহাজারি চলছে। এমন ভয়াবহ ঘটনার পর বরাবরের মতোই বাংলাদেশের রাজনৈতিক দল ও নেতা এবং মিডিয়ার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে কঠোর বিমান নিরাপত্তা প্রোটোকল মানা হয়েছিল কিনা। প্রশ্ন উঠেছে সরকারি অব্যবস্থাপনা নিয়ে। দমন পীড়নের জন্য সরকারি উপদেষ্টারা কন্ট্রোল রুম খুলে বসতে পারেন, কিন্তু এত বড় দুর্ঘটনার জন্য এখনো কোনো কন্ট্রোল রুম চোখে পড়ছে না কেন, সে প্রশ্ন তুলেছেন অনেকে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাধারণত পরীক্ষার ফল প্রকাশ হলে এমন ভাবে খোঁজা হয়, কিন্তু না, 21শে জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বাবা মায়েরা খুঁজছিল তাদের নিখোঁজ সন্তানদের নাম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের 520 নম্বর কক্ষের বাইরে ছোট্ট মেয়ের ছবি হাতে ঘুরছেন এক তরুণী। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞেস করছেন ছবির মেয়েটিকে কেউ দেখেছেন কিনা। কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, কোথাও দেখেছেন আমার কলেজার টুকরাকে, একটু খুঁজে দেন না। লাকি আক্তারের 2 সন্তান পড়ে মাইলস্টোন স্কুলে। তিনি বিলাপ করছিলেন, বড় সন্তানকে বের করতে পেরেছি, ছোটটাকে খুঁজে পাচ্ছি না। প্রায় 1000 খানেক শিক্ষার্থীর স্বজনদের জন্য বিভীষিকাময় একটি দুপুর হয়েছিল 21শে জুলাইয়ের দুপুরটি। এটি ছিল যেন এক ভয়ঙ্কর সোমবার। আইএসপির বিজ্ঞপ্তি এবং বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান F7 BGI, যার টেল নাম্বার ছিল 701, ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে ঠিক 1টা 6 মিনিটে উড্ডয়ন করে। দুর্ভাগ্যজনকভাবে ফ্লাইটটি মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। প্রায় 1:30টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে আছড়ে পড়ে। দৈনিক প্রথম আলো এক স্কুল শিক্ষার্থী যে নিজের দুর্ঘটনাটি খুব কাছ থেকে দেখেছে তার বরাত দিয়ে বলেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে একাধিক ভবন রয়েছে। সোমবার যে ভবনের সামনে বিমান দুর্ঘটনা ঘটে তার দোতলা, নাম প্রজেক্ট 2। 2 তলা মিলিয়ে মোট 16টি ক্লাসরুম, 4টি শিক্ষকদের রুম। প্রাথমিকের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় এই ভবনে। বিমানটি যেখানে ভেঙে পড়ে সামনের 3য় ও 4র্থ শ্রেণীর ক্লাস হয়। প্রাথমিকের ক্লাস ছুটি হয়ে গেলে এখানে 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণীর পড়ুয়াদের কোচিং হয়। আচমকা স্কুলের ভবনে বিমানটি আছড়ে পড়লে দাউ দাউ করে আগুন ধরে যায়। এর পরের দৃশ্য ছিল অবর্ণনীয়। চারদিকে ধোঁয়া, আর্তনাদ, এদিক ওদিক ছোট্ট ছোট্ট পোড়া দেহ, প্রাণপণে এদিক ওদিক ছুটছিল সবাই। উদ্বিগ্ন অভিভাবকরা স্কুল প্রাঙ্গণে ভিড় করেন। তাদের মুখে ভয় ও হতাশার ছাপ। মরিয়া হয়ে তাদের সন্তানদের খুঁজছিলেন। আতঙ্ক ও শোকের দৃশ্য ছিল হৃদয় বিদারক। অভিভাবকরা পাগলের মতো ছুটছিলেন, কেউ কেউ আহত শিশুদের কোলে নিয়ে, আবার কেউ কেউ নিখোঁজ প্রিয়জনের জন্য চিৎকার করছিলেন। চারদিকে ছিল স্বজন হারা কান্না, পাগলের মতো ছোট্ট সন্তানকে খুঁজছেন মা বাবা। কারো আবার 2 সন্তানই একই স্কুলে পড়ে, এক সন্তানকে খুঁজে পেয়েছেন, অন্যজনের খবর নেই। মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটের পাইলটেরও। এই দুর্ঘটনায় বাংলাদেশ সরকার মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও শোক জানিয়েছেন। তবে বরাবরের মতোই দুর্ঘটনার পর বাংলাদেশের রাজনীতিবিদদের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন আহতদেরকে দেখতে কয়েকজন উপদেষ্টা ও রাজনীতিবিদরা পরিদর্শনে গেলে হাসপাতালটির ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
দুপুরে আহতদের হাসপাতালে ভর্তি করার পরপরই সেখানে যান সরকারের 6 জন উপদেষ্টা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাত ইসলামীর আমির শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা একের পর এক হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতদের দেখতে যান। তাদের প্রোটোকল এবং তাদের সঙ্গে থাকা লোকজনের ভিড়ে হাসপাতালের ভেতরে বাইরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সে সময় সেখানে উপস্থিত অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বাধ্য হয়ে অনেকে রাজনৈতিক নেতাদের উপর চড়াও হতেও দেখা গেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে অনেকে ক্ষোভ ঝাড়েন, কেউ কেউ আবার সরকারের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফেসবুকে একজন লিখেছেন, মিডিয়ায় যা দেখছি তা হলো চরম বিশৃঙ্খলা। এত বড় বড় এনজিও কর্মী এখন সরকার চালাচ্ছেন, আন্তর্জাতিক মঞ্চেও দাপিয়ে বেড়াচ্ছেন, অথচ একটি দুর্ঘটনা প্রোটোকলও তৈরি হয়নি। একটি জাতীয় দুর্যোগে কোন সংস্থা কিভাবে কাজ করবে সেই সমন্বয়ের কোনো পরিকল্পনা বা নীতিমালা আছে কিনা, কিংবা থাকলে তা এই ক্ষেত্রে বাস্তবায়ন হচ্ছে কিনা। গোপালগঞ্জের ঘটনার সময় ছাত্র উপদেষ্টার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের ছবি দেখেছিলাম। আজকে কি কোনো কন্ট্রোল রুম আছে, নাকি সবাই কেবল শোক প্রকাশে ব্যস্ত? সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা স্কুলের ভেতরে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের উপর চড়াও হয়েছিল। আবার অনেক মিডিয়া কর্মীর দায়িত্ব জ্ঞানহীন আচরণের অনেকে সমালোচনা করেছেন। আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, F7 বিজিআই প্রশিক্ষণ জেটটি কারিগরি ত্রুটির সম্মুখীন হয়েছিল। F7 বিজিআই চীনের তৈরি একটি যুদ্ধ বিমান। মূলত F7 সিরিজের একটি উন্নত সংস্করণ হলো F7 বিজিআই। সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয় এই F7, যা চীনে চেংদু J7 নামেও পরিচিত। দৈনিক আজকের পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর মোট 36টি F7 যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে বেশিরভাগই F7 বিজিআই ভেরিয়েন্ট। তবে F7MB এবং FT7 ভেরিয়েন্ট রয়েছে। 2022 সালে এগুলো কেনা হয়েছিল। F7 একটি অল ওয়েদার ইন্টারসেপ্টর, অর্থাৎ যে কোনো আবহাওয়ায় যুদ্ধ করতে সক্ষম। ডেল্টা আকৃতির পাখা এটিকে দ্রুত উঁচুতে এবং শব্দের চেয়ে বেশি গতিতে উঠতে সাহায্য করে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে। বাংলাদেশে এই মডেলের বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর F7 বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F7MB। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন। এই দুর্ঘটনাকে দুঃখজনকভাবে সাম্প্রতিক স্মৃতিতে ঢাকার সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। বাংলাদেশে গত 34 বছরে 32টি বিমান দুর্ঘটনা হয়েছে। 21 জুলাই দুর্ঘটনাটি 1984 সালের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফকার F27600 বিমান দুর্ঘটনার পর বাংলাদেশের সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা, যেখানে খারাপ আবহাওয়া এবং নিয়ন্ত্রিত ফ্লাইট ইনটু টেরেইনের কারণে ঢাকা বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে 49 জন আরোহীর সবাই নিহত হয়েছিল। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন, জনবসতিপূর্ণ একটি শহরের উপর দিয়ে এভাবে বিমান প্রশিক্ষণ কেন চালাতে হবে? একটি প্রশিক্ষণ বিমানের জন্য এতগুলো নিষ্পাপ শিশুর মৃত্যুর দায় কার? সে প্রশ্নও তুলেছেন অনেকে। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটি ঘন বসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। এর আগে 2005 সালের 7 জুন F7MB যুদ্ধ বিমানের উত্তরায় বহুতল ভবনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। তবে ওই সময় কেউ হতাহত হয়নি। এই দুর্ঘটনা কতটা ভয়াবহ তা বোঝা যায় একজন মায়ের কথায়, যিনি গত বছরের জুলাইতে হারিয়েছিলেন তার ছোট মেয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমা সুলতানাকে। 2025 সালের 21 জুলাই অল্পের জন্য বড় বাচ্চা বেঁচে যান তার বড় মেয়ে তাসপিয়া সুলতানা। তাদের কাছে প্রশ্ন, জুলাই এত অভিশপ্ত কেন এখন এ পর্যন্ত? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ বেশ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আর কোনো রাজনীতির খবর না, অথবা কোনো রাজনীতি নিয়ে আলোচনাও নয়। আজ মূলত একটা দুঃখের কথা, একটা শোকের কথা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা সবাই জানেন, এর মধ্যে জেনে গেছেন যে উত্তরায় একটা বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে ভারতে কিন্তু এরকম একটা হয়েছিল, ওটা যাত্রীবাহী বিমান ছিল।
ড্রিম লাইনার ছিল। সেই যাত্রীবাহী বিমানটা যে পড়েছিল একটা মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর। আর এখানেও কিন্তু একইভাবে একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান, সেটা যে ভূপাতিত হয়েছে উত্তরায় একটা স্কুলের উপর, মাইলস্টোন স্কুল যেটা আছে, স্কুল অ্যান্ড কলেজ, সেই স্কুলের একটা ভবনের উপর, দিয়াবাড়িতে। এবং ওই সময় ওখানে 150 স্টুডেন্ট ছিল, তারা কোচিং করছিল। স্কুলের কোচিং যেটা হয়, এই কোচিং ছিল। স্কুলের নর্মাল টাইম শেষ হয়ে গিয়েছিল, তারা কোচিংয়ে ছিল এবং সেটাও প্রায় শেষের পর্যায়ে ছিল। এবং যা হয়, ভবনের উপর পড়েছে, ভেঙে পড়েছে, আগুন ধরে গেছে। সে আগুনে এরই মধ্যে যতটুকু খবর পেয়েছি 20 জনের মতো মারা গেছেন। এরা সব স্টুডেন্ট। একজন কেবল ওই বিমানের যিনি চালক ছিলেন তিনি মারা গেছেন। তিনি হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বয়স খুবই কম, মানে একদম বিমান বাহিনী তো শুরুর দিকে ট্রেনিংয়ের গেটা, ফ্লাইট লেফটেন্যান্ট মাত্র। তার ছবি দেখলাম, ইয়াং একটা ছেলে। এবং তার যে বিমান চালনা ছিল, এটা ছিল তার একক বিমান চালনা। এটা দিয়ে তাদের ট্রেনিং শেষ হয় বেসিক্যালি, বিমান চালনা ট্রেনিংটা শেষ হয়। মানে ওনারা তো এতদিন তো মনে করেন কোনো একজন সঙ্গে থাকে, একজন এক্সপার্ট, তার সঙ্গে বসে বিমান চালায়। কিন্তু ওনার ছিল এটা যেহেতু শেষ, একা চালাতে পারি কিনা তার পরীক্ষা। এবং উনি একাই ছিলেন বিমানে এবং উনি মারা গেছেন। ওনাকে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন, মুমূর্ষু ছিলেন এর আগে। এখন এই অ্যাক্সিডেন্টটা কেন ঘটলো, এর জন্য আপনি কাকে দায় দেবেন? দুর্ঘটনায় আসলে দুর্ঘটনাতে দায়ী ব্যক্তিকে খোঁজা অনেক সময় অর্থহীন হয়ে যায়, কারণ খুঁজে পেলেও তাকে মানে কিছু করা যায় না, ঘটনা তো ঘটেই যায়। কিন্তু তারপরও খুঁজে দেখতে হয় যে পরবর্তী দুর্ঘটনা যেন এরকম না ঘটে। সেই জন্য আমি যে কথাটা এতক্ষণ বললাম যে ওনার একক উড্ডয়নের এটা ছিল প্রথম দিন আর কি, এবং এটি শেষ তার ট্রেনিংয়ের। তো সেক্ষেত্রে অনেকে মনে হতে পারে হয়তো ওনার ভুলে এই কাজটা হয়েছে, কিন্তু যতটুকু এখন পর্যন্ত জানা গেছে না, এটা ওনার ভুল ছিল না। উড্ডয়নের কিছুক্ষণ পরে উনি কন্ট্রোল রুমকে জানিয়েছিলেন যে বিমান আর উপরের দিকে উঠছে না, বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে, উনি কিন্তু জানিয়েছিলেন। তখন কন্ট্রোল রুম থেকে ওনাকে বলা হয়েছিল সেই জন্য ইজেক্ট করে বেরিয়ে আসে। বিমানে ইজেক্ট করার সিস্টেম আছে, পাইলট চাইলে যে কোনো মুহূর্তে, শেষ মুহূর্তে ওখান থেকে ইজেক্ট করে ওই প্যারাসুটটিও বাইরে পড়ে যেতে পারে এবং সেখান থেকে সে ধীরে ধীরে নিজের জীবনটাকে নিরাপদে রাখতে পারে। কিন্তু এই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম উনি তা করেননি, উনি ইচ্ছা করে করেননি। উনি চেয়েছিলেন বিমানটাকে লোকালয় থেকে একটু দূরে নেওয়ার জন্য, মানে যেখানে কোনো মানুষজন নেই সেখানে নিয়ে গেলে প্রাণঘাতী, মানে হতাহতের সংখ্যা কম হবে, এরকম একটা প্রত্যাশা নিয়ে উনি শেষ পর্যন্ত চেষ্টা করেছেন বিমানটাকে লোকালয় থেকে একটু দূরে নির্জন এলাকায় নিয়ে যাওয়ার জন্য। হয়তো নির্জন এলাকায় নিতে পারলে হয়তো তখন উনি ইজেক্ট করে বেরিয়ে আসতেন, কিন্তু শেষ চেষ্টাও তার সফল হয়নি। অনেকজন গিয়েছিলেন দিয়াবাড়ি, ওই জায়গাটা একটু ভিড়ভাড়টা কম, অতটা জনবসতি ওখানে নেই, আর একটু যেতে পারলে হয়তো হতো, কিন্তু উনি শেষ পর্যন্ত সেটা পারেননি এবং উনি নিজেও মারা গেছেন। এটা তো ট্রেনিংয়ের পার্ট। আসলে এরা যখন কোনো ট্রেনিং নেয় তখন এদের এভাবেই শেখানো হয়। কিন্তু আমরা যত কিছুই বলি না কেন, এই যে স্টুডেন্ট, 19 জন স্টুডেন্ট এবং একজন সম্ভাবনাময় একজন ব্যক্তি, উনি তো বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট, তো ওনারও তো জীবনটা অত্যন্ত সম্ভাবনাময়। দেখলাম যে উনি সম্প্রতি বিয়েও করেছেন। তো সব কিছু কিন্তু তছনছ হয়ে গেল একটা ঘটনার কারণে। কেন ঘটলো এটা নিয়ে আমাদের আসলে তেমন কিছু করার নেই, হয়তো পরবর্তীতে দেখা যাবে। এর মধ্যে সরকার মঙ্গলবার দিন, মানে আগামীকালকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সেগুলো সবই ঠিক আছে। এখন আমরা বরং একটু আলোচনা করি, তেমন তো কিছু করার নেই, একটু আলোচনা করি, অল্প একটু আলোচনা করতে চাই। যে বিমানটা ধ্বংস হয়েছে, বিধ্বস্ত হয়েছে, এটা কি বিমান, কি জাতীয় যুদ্ধ বিমান? এটা কিন্তু যুদ্ধ বিমান একটা। এটা কোথাকার তৈরি, আমরা এটা কবে কিনেছি, এটা কি ঠিক মতো, মানে আপনার এটা কি অনেক বেশি পুরনো হয়ে গিয়েছিল, কিংবা এটা কি আপনার মেনটেনেন্স ঠিক মতো হয়নি, এগুলো একটু জানার আলোচনা কিন্তু করা যেতে পারে। আমরা আলোচনাগুলো একটু করতে চাই। যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সেটা হলো F7 BGI, এই বিমানের সিরিজের নাম এবং বিমানের নাম। এটা বেসিক্যালি একটা চীনের তৈরি একটা বিমান। চীনের চেংদু নামে একটা কোম্পানি আছে, চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন, তাদের তৈরি একটা বিমান, এবং এটা চেংদু J7 সিরিজের একটা যুদ্ধ বিমান।
ইন্টারেস্টিং হলো এই যুদ্ধ বিমানটা বাংলাদেশের জন্যই আসলে বেসিক্যালি তৈরি করা হয়েছিল, এবং বাংলাদেশে এই যুদ্ধ বিমান সরবরাহের পর চীন এই সিরিজের মানে বিমান উৎপাদন বন্ধ করে দেয়। আরেকটা মজার ব্যাপার হলো, এই যে মডেলের যে বিমানটা বিধ্বস্ত এবার হলো, এটা কিন্তু এই F7 BGI এই বিমান কিন্তু বাংলাদেশে এবারই প্রথম বিধ্বস্ত হলো তা কিন্তু নয়। এর আগে আরো দুবার এই বিমানটাই আর কি, মানে এই সিরিজের বিমানটাই বিধ্বস্ত হয়েছে। 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় এই F7BG এটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল, এবং সেখানে অনেক সিনিয়র একজন কর্মকর্তা উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু উনি নিহত হয়েছিলেন। এরপর 2021 সালে নভেম্বরে চট্টগ্রামের জহুল ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে এই সিরিজের একটা বিমান F7 সেটা বিধ্বস্ত হয়েছিল বঙ্গোপসাগরে, এবং এতেও ওই সময়ে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ তিনি নিহত হয়েছিলেন। বলা হয়ে থাকে এই যে BGI, এই BGI আবার আরেকটা ভার্সন আছে, সেটা হলো F7BG। সেই BGর সঙ্গে নতুন একটা ভার্সন BGI। এই BGIটা স্পেশালি বানানো হয়েছিল বাংলাদেশের জন্যই। তো যাই হোক, এগুলি জাস্ট খালি একটা জানার জন্য কিছু তথ্য আপনাদেরকে জানালাম, এবং আপনাদের জেনে রাখা ভালো যতটুকু তথ্য আমি পেয়েছি বিভিন্ন সূত্র থেকে, বাংলাদেশ বিমান বাহিনীর এই F7-এর 36টা যুদ্ধ বিমান রয়েছে। F7 গ্রুপে F7 নামে দুইটা ভ্যারিয়েন্ট আছে, BG একটা আর BGI। তো বেশিরভাগই F7 BGI। এখন এই বিমানগুলি যে রয়েছে এর মধ্যে অলরেডি আমরা জানলাম যে 3টা বিধ্বস্ত হয়ে গেছে, কিন্তু তো এই বিমানগুলি কি তাহলে নিরাপদ না, উড্ডয়নের জন্য নিরাপদ না? এতগুলি বিমান তাহলে কি করবেন এগুলো আপনি? তাহলে এগুলো কি আবার চেক করতে হবে, অথবা চীনে ওদেরকে বলতে হবে তোমরা এসে দেখো এগুলিকে আরো মডার্ন করা যায় কিনা, অথবা অন্য কোনো কিছু করা যায় কিনা, নাকি এগুলিতে চড়তেও তো এখন যারা নাকি মানে বিমান বাহিনী যারা সদস্য আছেন তাদের মধ্যে তো একটা ভীতি কাজ করবে। তো এখানে আর এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের খালি এটুকুই বলার এখন, এই যারা প্রচুর আহত হয়েছেন, প্রায় অনেক স্টুডেন্ট আহত হয়েছেন, যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন, যেমন যাদের সুচিকিৎসা হয়, এটা আমাদের একটা চাওয়া, আমাদের প্রার্থনা যেন আর কেউ নিহত না হয়। ছোট ছোট বাচ্চারা জানেও না যে কেন ওদের আজকে এই দুরবস্থা হলো, তো তাদেরও যেন সুচিকিৎসা হয়, এবং নতুনভাবে যেন কেউ আর নিহত না হয় সেজন্য আমরা প্রার্থনা করতে পারি। পাশাপাশি বিমান বাহিনীকে আমরা বলতে পারি যে আপনাদের এই ধরনের প্রশিক্ষণ এই জনবহুল এলাকায় না করেন প্লিজ। ঢাকা শহর খুবই ঘনবসতি একটা এলাকা। এই দুর্ঘটনাটা যদি মনে করেন আপনার কোনো একটা বিরান এলাকায় হতো, তো সেখানে তো আর এতগুলি লোক মারা যেত না। আপনাদের এই ধরনের প্রশিক্ষণ প্লিজ একটু জনবিরল এলাকায় করেন। আর সেই সঙ্গে আরেকটা অনুরোধ, সস্তায় পাওয়ার মানেই যে কম দামি জিনিস নিয়ে আসবেন সেটাও করেন। আমি বলছি না এগুলো কম দামে আনা হয়েছে, তবু মানে আমাদের একটা আশঙ্কা থেকে বলছি, প্রশিক্ষণ যখন দিবেন ভালো বিমান দিয়ে দেন, বেশি পুরনো হলে সরিয়ে ফেলেন, কারণ মানুষের জীবন তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? এই যে একজন আপনার একজন ফ্লাইট লেফটেন্যান্ট মারা গেলেন, তার জীবনটা ভাবেন, তার ফ্যামিলির কথা ভাবেন একবার, সব তো তছনছ হয়ে গেল। তো এগুলো রাষ্ট্রকে ভাবতে হবে, সরকারকে ভাবতে হবে, এবং বিমান বাহিনীকেও ভাবতে হবে। যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে আধুনিক বিমান কেনার চেষ্টা করুন প্লিজ। মানুষের জীবনকে ঝুঁকিপূর্ণ করাটা মনে হয় ভালো হবে না।